প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী। শ্রমবাজারের সংকট সমাধানের আশায় প্রবাসী বাংলাদেশিরা। পিলখানা হত্যাকাণ্ডের পর 10 বিডিআর সদস্যকে বুড়িগঙ্গায় নিয়ে হত্যা করেন জিয়াউল আহসান। ট্রাইব্যুনালে দেহরক্ষীর সাক্ষ্য। প্রস্তাবিত বাজেটে সমস্যা থাকলে পুনর্বিবেচনার আশ্বাস অর্থমন্ত্রীর। সুইচ টিপলে অর্থনীতি বদলে যায় না, সাকির মন্তব্য। উজানের ঝড় আর টানা বৃষ্টিতে উত্তরে বন্যার আশঙ্কা। তলিয়ে গেছে সিলেটের পর্যটন কেন্দ্র। ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা। এবং সুইজারল্যান্ডে ইরান আমেরিকা শান্তি আলোচনা শুরু। পরমাণু সমৃদ্ধকরণ থেকে পিছু না হটার ঘোষণা তেহরানের। স্বাগত সন্ধ্যার বুলেটিনে। আমি লাইবা জান্নাত এবং আমি রাকিব আহমেদ তমাল। এতক্ষণ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার জানাবো বিস্তারিত খবর। মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার পর এটাই তার প্রথম বিদেশ সফর। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে সেখানে যাচ্ছেন তারেক রহমান। তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান। বিকেল 2:45 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান তারা। তাদের বিদায় জানান বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের শীর্ষ নেতারা। প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে আছেন মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং সরকারি কর্মকর্তারা। মালয়েশিয়া সফর শেষে তারেক রহমান চায়নার প্রধানমন্ত্রী লি কিয়াং এর আমন্ত্রণে সে দেশে যাবেন। প্রধানমন্ত্রীর বেইজিং সফরে বাংলাদেশ ও চায়নার মধ্যে 13টি সমঝোতা স্মারক, 2টি চুক্তি, একটি কর্মপরিকল্পনা এবং একটি প্রোটোকল সহ 15 থেকে 17টি বিষয়ে নথি সই হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া বহুল প্রতীক্ষিত তিস্তা প্রকল্প নিয়েও আলোচনা হতে পারে। প্রধানমন্ত্রীর সফর নিয়ে আরো জানাতে মালয়েশিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিব রহমান। হাবিব, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে তারেক রহমান তো মালয়েশিয়ায় পৌঁছেছেন। শ্রমবাজার একটি বড় ইস্যু হবে এই আলোচনায়, তো আজ তার কি কি কর্মসূচি আছে? আজকে আসলে তেমন কোনো বড় কর্মসূচি নেই। আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে পৌঁছেছেন। এর মধ্যে তিনি সেখান থেকে ঘণ্টাখানেকের মধ্যে তিনি যে হোটেলটিতে থাকবেন সেখানে চলে আসবেন। এরপরে তিনি প্রবাসী বাংলাদেশি যারা রয়েছেন তাদের সাথে একটি আলোচনা সভার মতো একটি অনুষ্ঠানে যুক্ত হবেন এবং সেখানে তিনি কথা বলবেন। মূলত এই বিষয়টি, আলোচনা সভাটি মূলত এখানে মালয়েশিয়াতে যারা বসবাস করে সেই শ্রমিক বা শিক্ষার্থী কিংবা যারা প্রবাসী রয়েছেন, ব্যবসা বাণিজ্য করেন, তারা কী ধরনের সমস্যায় পড়ছেন বা কী ধরনের সমস্যায় রয়েছেন সেই বিষয়গুলো হয়তো তিনি সবার কাছ থেকে শুনবেন। এবং আপনি জানেন যে আগামীকালকে মূলত প্রধানমন্ত্রী তারেক রহমানের মূল যে অনুষ্ঠানগুলো সেগুলো কিন্তু রয়েছে। আগামীকালকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ রয়েছে এবং পাশাপাশি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ রয়েছে এবং পাশাপাশি বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে এবং মালয়েশিয়ার যে রাজা তার সাথে তিনি সাক্ষাৎ করবেন। এই সব সাক্ষাৎগুলি মূলত বাংলাদেশের সাথে মালয়েশিয়ার যে এখন বেশ কিছু সংকট চলছে, বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে এবং শ্রম বাজারের ক্ষেত্রে সহ অর্থনৈতিকের ক্ষেত্রে যে সংকটগুলো রয়েছেন সেই সংকটগুলো নিয়ে আলোচনা হওয়ার একটি বিষয় রয়েছে। তবে একটু বলে রাখি, এখানে বাংলাদেশি প্রবাসী যারা রয়েছে তাদের সাথে আমরা যে কথা বলছি তারা যেটি আমাদেরকে জানিয়েছেন সেটি হলো যে মূল সংকট সেটি হলো শ্রমবাজার। এই শ্রমবাজারের যে সংকট, এখানে ভিসা জটিলতা, এমনকি দীর্ঘদিন ধরে যারা কাজ করছে এখানে নিয়মিত তাদের ভিসাগুলো খুব দ্রুত করতে চাইলে দ্রুত হচ্ছে না, এমন নানা ধরনের সংকট রয়েছে। পাশাপাশি যারা এই মালয়েশিয়াতে আসার পরে দালালের এক ধরনের খপ্পরে পড়েন এবং যার ফলশ্রুতিতে তারা প্রতারিত হয়, যে কাজের উদ্দেশ্যে আসে সেই কাজগুলো এখানকার শ্রমিকরা নির্দিষ্টভাবে পাচ্ছে না এবং তাদের যে বেতন ভাতা সেই বিষয়গুলো শতভাগ নিশ্চিত হচ্ছে না এই মালয়েশিয়ার শ্রমিকদের মধ্যে। এই বিষয়গুলো নিয়ে এখানকার যারা প্রবাসী শ্রমিক রয়েছেন বা প্রবাসী বাঙালি রয়েছেন তারা কিন্তু এই বিষয়গুলো নিয়ে সমাধান হবে
এমনটি প্রত্যাশা করছেন এই এবারের এই প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরে। কারণ গেল কয়েক বছর ধরেই শ্রমবাজার নিয়ে রাজনৈতিকভাবে আলোচনা হচ্ছে, কিন্তু তার কোনো সুরাহা কিন্তু এখন পর্যন্ত হয়নি। আরেকটি বিষয় বলে রাখি যে শিক্ষার ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যায় পড়ছেন শ্রমিকদের পরে এখন শিক্ষার ক্ষেত্রে যারা এখানে আসছে পড়াশোনা করতে, তারা কিন্তু বড় ধরনের সমস্যায় পড়ছে। এখানে আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থার সাথে মালয়েশিয়ার শিক্ষার ব্যবস্থার একেবারেই মিল নেই, যে কারণে পার্শ্ববর্তী দেশ বিশেষ করে ভারত এবং চীনের শিক্ষার্থীদের সাথে তারা পিছিয়ে পড়ছেন, তাদের সাথে পাল্লা দিয়ে তারা পারছেন না। কাজেই শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উন্নতি এবং ভাষার ক্ষেত্রে অর্থাৎ তৃতীয় পর্যায়ের ভাষায় বাংলা ভাষার পাশাপাশি ইংরেজি বা অন্যান্য ভাষার যেন বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে যুক্ত করা হয়, বা সেই বিষয়গুলো নিয়েও কিন্তু প্রধানমন্ত্রী যেন এখানে আলোচনা করার বিষয়গুলো কিন্তু রয়েছে। এই সব বিষয় মিলে এবারের সফরটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে ভূ রাজনৈতিক তো রয়েছেই। কারণ আপনি জানেন যে এই মালয়েশিয়া সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান চলে যাবেন, কালকেই আবার চায়না চলে যাবেন। চায়নাতে প্রায় 3 দিনের সফর রয়েছে। এই সব কিছু মিলে এবারের সফরটি বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ রাজনৈতিক একটি বিষয় রয়েছে। নির্বাচনের আমেরিকার একটি প্রভাব, বারবার বলা হয় যে আমেরিকার প্রভাব ছিল নির্বাচনের পাশাপাশি পার্শ্ববর্তী দেশ ভারতের একটি প্রভাব। সব কিছু মিলেই এবারের সফরটি বাংলাদেশের জন্য রাজনৈতিক এবং ভূ রাজনৈতিক সব দিক থেকে অনেকটাই গুরুত্বপূর্ণ। তমাল। ধন্যবাদ হাবিব। মালয়েশিয়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেখান থেকে তার কর্মসূচির বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী হাবিব রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরে শ্রমবাজার নিয়ে চলমান সংকট কাটবে বলে আশা করছেন প্রবাসী বাংলাদেশিরা। তারা বলছেন, দেশের অর্থনীতির স্বার্থে মালয়েশিয়ার শ্রমবাজার খোলার বিকল্প নেই। দেশটিতে থাকা শিক্ষার্থীরা বলছেন, অন্যান্য দেশের সাথে নানা কারণে তারা প্রতিযোগিতায় পিছিয়ে থাকছেন। প্রধানমন্ত্রীর এই সফরে সেই সংকটও দূর হওয়ার আশা করছেন তারা। ভারত নাকি আমেরিকা, কোন দেশে প্রথম সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এ নিয়ে ছিল নানা জল্পনা। অবশেষে মালয়েশিয়াকেই বেছে নিয়েছেন সরকার প্রধান। যদিও শ্রমবাজার, শিক্ষা, ভিসা সহ নানা জটিলতা চলছে দেশটির সাথে। তাই শুধু কূটনৈতিক সৌজন্য নয়, বরং অর্থনীতি, শ্রমবাজার ও আঞ্চলিক সহযোগিতাকে সামনে রেখে সফরটি হবে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বার্তাও। বাংলাদেশ থেকে আসা শ্রমিকরা মালয়েশিয়ায় মূলত রেস্টুরেন্ট, ক্লিনার, বাগান, কনস্ট্রাকশন সহ নানা সেক্টরে কাজ করেন। তবে দালালের ভোগান্তিতে দেশ থেকে আসা এসব শ্রমিকরা নির্দিষ্ট কাজে যোগ দিতে পারেন না, শিকার হন প্রতারণার। প্রধানমন্ত্রীর এই সফর বহুদিনের অপেক্ষা, অনিশ্চয়তা আর ভিসা জটিলতা সমাধান আবারও আশার আলো দেখাচ্ছে মালয়েশিয়ায় কর্মসংস্থানের স্বপ্ন দেখা লাখো বাংলাদেশি। ইন্ডিয়া থেকে আসে আপনার 2 লাখ 1.5 লাখ, আর এখানে আমাদের আসতে লাগে 4 লাখ 4.5 লাখ 5 লাখ এরকম লাগে। কাজের সংকট, এবং যে দালালের কাছে পাঠায় ওই দালালে যে কাজ দেয়া পাঠায় এই কাজ দেয় না। তবে শ্রমিকদের পাশাপাশি এখন মালয়েশিয়ায় পড়তে আসা শিক্ষার্থীরাও পড়েছে মহাবিপদে। কয়েক লাখ টাকা খরচ করে পড়তে আসা শিক্ষার্থীরা পেরে উঠতে পারছে না। কারণ হিসেবে তারা বলছেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে মালয়েশিয়ার শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুব বেশি গুরুত্ব দেয় না, তাই চাকরিও মিলছে না শিক্ষা শেষে। ভারত, চীন ফ্যাসিলিটিসটা পায়, আমরা সেভাবে পাই না, আমাদেরকে সেভাবে তারা যোগ্য মনে করে না। অনেক কিছুতে আমাদেরকে হয়রানি করা হয়, এরা বাসেরি থেকে হোক হোক। এখন আমাদেরকে আসলে বাংলাদেশ হিসেবে কেন জানি না ওরা ভিসা দিতে চায় না। দুই সরকার প্রধানের মধ্যে হতে যাওয়া বৈঠকগুলোতে শ্রমবাজার সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, বাণিজ্য সহযোগিতা এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার বিষয়গুলো গুরুত্ব পাবে বলে মনে করেন প্রবাসী বাঙালিরা। মূল সমস্যাটা হইতেছে এই জায়গায় ভিসা জটিলতা। যারা এই মুহূর্তে যাদের ভিসা নাই, অবৈধ, তাদেরকে বৈধকরণের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন। আমরা অধীর আগ্রহ একটা আশা আছে যে সুষ্ঠু একটা সমাধানে সুন্দরভাবে এই শ্রম বাজারটা ওপেন করবে। এখানে দালাল মুক্ত একটা শ্রম বাজার তৈরি করতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মালয়েশিয়ার সাথে শ্রমবাজার চালু করেছিলেন, যা দীর্ঘদিন ধরে চলছিল। কিন্তু গেল কয়েক বছর ধরে বাংলাদেশের সাথে মালয়েশিয়ার শ্রমশক্তি রপ্তানি অনেকটাই বন্ধ। যারা এই প্রবাসী রয়েছেন মালয়েশিয়াতে, তারা বলছেন দীর্ঘদিনের এই সংকট প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফরের মধ্যে দিয়ে সমাধান হবে। পাশাপাশি শ্রমিকদের যে কর্মপরিবেশের নিরাপত্তা, সেটিও নিশ্চিত হবে। হাবিব রহমান, ওয়ান নিউজ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। প্রধানমন্ত্রীর চায়না সফর নিয়ে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ের পাশাপাশি দেশের তৃণমূল পর্যায়েও চলছে নানামুখী আলোচনা। ব্যবসায়ী সহ নানা শ্রেণী পেশার মানুষ ও বিশ্লেষকদের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর এই সফর অর্থনৈতিক ও কূটনৈতিকভাবে বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলবে। আগামী 22 জুন কুয়ালালামপুর থেকে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে এটি তার প্রথম চায়না সফর। এই সফর ঘিরে দেশের সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ ও আলোচনা চলছে।
রাজশাহীর বাসিন্দারা মনে করেন পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতাই বাংলাদেশের অর্থনীতি, বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা আরও শক্তিশালী করতে প্রধানমন্ত্রীর চায়না সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে নতুন বাংলাদেশ গঠনের পথে আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে এই সফর ইতিবাচক প্রভাব ফেলবে। আমাদের প্রধানমন্ত্রীকে কিন্তু বুদ্ধিদীপ্ত কাজ করা লাগবে, যে আমাদের বাংলাদেশের জন্য, বাংলাদেশের জনগণের জন্য, বাংলাদেশের উন্নতির জন্য আমরা চীন থেকে কতটুকু নিতে পারি, এবং সেটা কোনো বৈরিতা করে নয়। বর্তমান ভঙ্গুর অর্থনীতি থেকে বাংলাদেশকে তুলে আনতে চায়নার মতো একটা বৃহৎ শক্তিশালী অর্থনৈতিক দেশের সমর্থন বাংলাদেশের প্রয়োজন। ব্যবসায়ীদের মতে চায়নার সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার হলে দেশের শিল্প, অবকাঠামো ও বিনিয়োগ খাতে নতুন সুযোগ সৃষ্টি হতে পারে। চায়নার সাথে বাংলাদেশের দূরত্বটা অনেক বেশি, সেক্ষেত্রে আমাদেরকে যে ব্যবসাটা শুরু হবে সেই জায়গাতে চায়নার যে বিনিয়োগগুলো আসবে সেদিক থেকে আমাদেরকে অনেক বেশি কনসাস থাকতে হবে, যাতে করে আমরা কোনোভাবেই যাতে আমরা ব্যাকফুটে না পড়ে চলে যাই। রাজনৈতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, প্রধানমন্ত্রীর এই সফর বাংলাদেশ ও চায়নার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও দৃঢ় করার সুযোগ। বর্তমান ভূ রাজনৈতিক বাস্তবতাই ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থানকে আরও সুসংহত করতে সহায়ক হতে পারে। দেশের কল্যাণে, দেশের জনগণের কল্যাণে যেখানে গেলে আমার এই সুযোগটা পাওয়া যাবে, দেশের মানুষের স্বার্থ, দেশের স্বার্থ হাসিল হবে, আমি মনে করি প্রধানমন্ত্রী সেখানেই যাবেন। বিনিয়োগ এবং অন্যান্য অর্থনৈতিক মাত্রাগত দিক থেকে এই সফর গুরুত্বপূর্ণ। এর বাইরে যদি কূটনীতিক দিক থেকে দেখি, তাহলে বাংলাদেশ যে আসিয়ান এবং আরসিইপি নামে যে অর্থনৈতিক সংগঠনে যুক্ত হতে চাই, সেখানে চীনের সমর্থন প্রয়োজন। এই সফরের মাধ্যমে চীনের সমর্থন আদায় হবে এর প্রত্যাশা করি। চায়না সফরে বড় অবকাঠামো প্রকল্পের পাশাপাশি বেশ কিছু সমঝোতার স্মারক সই হওয়ার কথা রয়েছে। আহসান হাবিব অপু, ওয়ান নিউজ, রাজশাহী। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিষয়ে ভয়াবহ তথ্য দিয়েছেন তার সাবেক দেহরক্ষী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেয়া সাক্ষ্যতে ইমরুল কায়েস অভিযোগ করেন, বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুম ছাড়াও পিলখানা হত্যাকাণ্ডের পর 10 বিডিআর সদস্যকে বুড়িগঙ্গায় নিয়ে হত্যা করেন জিয়া। মামলার শুনানি শেষে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেন, বাংলাদেশ ও ভারত জুড়ে ছিল জিয়াউল আহসানের কিলিং নেটওয়ার্ক। রাজধানীর বনানী থেকে 2012 সালের এপ্রিলে গুম হন বিএনপি নেতা ইলিয়াস আলী। তারপর থেকেই কোনো হদিস নেই তার। সিলেটের এই নেতার সাথে ঠিক কি হয়েছিল 2 যুগেও মেলেনি কোনো তথ্যই। তবে তার পরিবারের অভিযোগ, বিরোধী রাজনৈতিক মত দমনের জন্যই আওয়ামী লীগ সরকার গুম করে খুন করেছে ইলিয়াস আলীকে। 5ই আগস্ট পরিবর্তিত পরিস্থিতিতে আওয়ামী লীগ শাসনামলে হওয়া গুম, খুন ও অপহরণের মতো মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। শতাধিক মানুষকে গুম ও হত্যার মামলায় আসামি হন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। এই মামলায় 5ম সাক্ষী হিসেবে জবানবন্দি দিলেন সেনা সদস্য ইমরুল কায়েস, যিনি 2010 থেকে 2012 সালে জিয়াউল আহসানের দেহরক্ষী ছিলেন। দুপুরে ট্রাইব্যুনালে ইলিয়াস আলীর গুমের বর্ণনা তুলে ধরেন ইমরুল। একসঙ্গে 11 জনকে হত্যা করা হয়েছে, একসঙ্গে 7 থেকে 8 জনকে হত্যা করা হয়েছে, কখনো একজন করে হত্যা করা হয়েছে, কখনো সিমেন্টের বস্তাভর্তি সিমেন্টে বেঁধে গুলি করে নদীতে ফেলে দেওয়ার ঘটনা তিনি বর্ণনা করেছেন। আজকে এইরকম একজন নিষ্ঠুর এবং খুনি বাংলাদেশের ইতিহাসে আর দ্বিতীয়টি নেই। 2 বছরের দায়িত্ব পালনকালে এমন 7টি নৃশংস ঘটনার বর্ণনা দেন মামলার সাক্ষী এই সেনা সদস্য। সেখানে অন্তত 30 জনকে হত্যা করেছেন সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসান। সম্ভবত ইলিয়াস আলীকে র্যাব হেডকোয়ার্টারে আনা হয়েছে। এই সাক্ষীটা যাতে না থাকে, এই এভিডেন্সটাকে নষ্ট করবার জন্যে র্যাব হেডকোয়ার্টারে যে ভিডিও ফুটেজ, এই সব কিছু জিয়াউল আহসান ধ্বংস করে দিয়েছে, নষ্ট করে ফেলেছে। যদিও আসামি পক্ষের আইনজীবীর দাবি, জবানবন্দিতে মুখস্থ ও মন গড়া কথা বলেছেন সাক্ষী। পুলিশ কর্মকর্তার কাছে যে উনি জবানবন্দি দিয়েছেন, সেই জবানবন্দি একদম দাড়ি, কমা, সেমিকোলন সহ উনি কিন্তু বলে গেছেন। অত্যন্ত মানে এতটাই মুখস্থ ওনার করানো হয়েছে, ওনাকে এতটাই শিক্ষা দেওয়া হয়েছে যে উনি দাড়ি, কমা, সেমিকোলন সব কিন্তু বলে গেছেন। ট্রাইব্যুনালে দেয়া জবানবন্দিতে তৎকালীন দেহরক্ষী ভারতের সাথে জিয়াউল আহসানের যোগাযোগের কথাও তুলে ধরেন। চিফ প্রসিকিউটরের দাবি, ভারতে তার অনুসারী বা কোনো গ্রুপ যুক্ত থাকতে পারে। রকিবুল রাহাত, ওয়ান নিউজ, ঢাকা।
বর্তমান সরকারের তৃতীয় বছরে দেশের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হবে, এমন প্রত্যাশা অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে সিপিডির বাজেট পরবর্তী সংলাপে তিনি এমন আশাবাদের কথা জানান। এ সময় পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকিব বলেন, সুইচ টিপলেই অর্থনীতির পরিবর্তন সম্ভব নয়। অনুষ্ঠানে প্রস্তাবিত বাজেট বাস্তবায়নের নানা সমস্যা তুলে ধরেন ব্যবসায়ী ও অর্থনীতি বিশ্লেষকরা। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন প্রক্রিয়া ও জনজীবনে এর প্রভাব কেমন হবে, এসব প্রশ্ন সামনে রেখে সিপিডির বাজেট পরবর্তী সংলাপের আয়োজন করে। এই সংলাপে অংশ নেন ব্যবসায়ী, আমলা, পলিসি মেকার, মন্ত্রী সহ বিভিন্ন স্টেক হোল্ডাররা। এ সময় বাজেট বাস্তবায়নের নানা দিক তুলে ধরেন ব্যবসায়ী ও অর্থনীতি বিশ্লেষকরা। ওল্ডার পিপলদের জন্য কোনো কিছু স্পেশাল কিছু করা যায় কিনা। আলোচনায় উঠে আসে প্রস্তাবিত এডিপির 48% প্রকল্প এরই মধ্যে একাধিকবার পর্যন্ত সংশোধিত হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচির একাধিক মেয়াদে সংশোধন বাস্তবায়ন সময় বাড়ানোর ফলে আগের বছরের তুলনায় প্রকল্পগুলোতে প্রায় 13% বেড়েছে। ফাইন্যান্স মিনিস্ট্রি in the next month, in July, offers us an implementation roadmap and announces a 3-monthly progress monitoring exercise. যে কাঙ্ক্ষিত সংস্কারের কথা আমরা দীর্ঘ সময় ধরে বলে আসছি, সেই সংস্কারগুলোর মধ্য দিয়ে আমরা যেতে পারলে তবেই এই অর্থনীতির ভঙ্গুর দশার মধ্যে যে বড় ঘাটতির বড় বাজেট দেওয়া হয়েছে, সেখান থেকে আমরা সত্যিকার অর্থেই মানুষের জন্য উত্তরণের একটা দিক আমরা নির্দেশ করতে পারবো। এদিকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নানা চ্যালেঞ্জ নিয়ে মাত্র 1.5 মাসের মধ্যে তৈরি করা বাজেটে কিছু অসঙ্গতি রয়েছে, যা পুনর্বিবেচনা করা হচ্ছে। দেশের বর্তমান ভঙ্গুর অর্থনীতি পরিস্থিতিকে স্বাভাবিক করতে সরকারের 2 বছর সময় লাগবে বলেও জানান তিনি। আমরা মনে করি 2 বছরের মধ্যে আমরা যেটা বলছি যে ভঙ্গুর অর্থনীতি থেকে স্থিতিশীলতার থেকে প্রসপ্যারিটি, সমৃদ্ধি, আমি আশা করছি 3rd ইয়ারে গিয়ে ইকোনমি উইল টার্ন অ্যারাউন্ড and economy on the 4th, 5th year will take off for prosperity, সমৃদ্ধির দিকে যাবে। সব শ্রেণীর মানুষের জন্যই এই বাজেট তৈরি করা হয়েছে বলে জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী। বলেন, অর্থনৈতিক গতি বৃদ্ধি করতে প্রথম বছর সরকারকে সময় দিতে হবে। অর্থনীতির গতি, বিনিয়োগ নির্ভর কর্মসংস্থানমুখী একটা অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে গেলে কিছুটা সময় দরকার। 2 বছর কুশন, তৃতীয় বছর থেকে আমরা উত্তরণে এবং এর মধ্যে আমরা একটা আরো যাকে বলে যে সমৃদ্ধির দিকে যেতে চাইছি, সেটা তো এটা সুইচ টিপলে তো হয়ে যাচ্ছে না। নির্বাচিত বিএনপি সরকারের প্রথম বাজেটের আকার ধরা হয়েছে 9,38,000 কোটি টাকা। এর মধ্যে ঘাটতি বাজেট প্রায় 2.5 লাখ কোটি টাকা। এই তিনটা হচ্ছে আমাদের বেসিক্যালি হেলথ, এডুকেশন এন্ড সোশ্যাল সেক্টর, তো অনেকগুলো আছে। বাট সিউল আহমেদ, ওয়ান নিউজ, ঢাকা। টানা বৃষ্টি আর উজানের ঢলে উত্তরের বেশ কয়েকটি জেলায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি আরও বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। এদিকে পাহাড়ি ঢলে সুরমা নদীর পানি বেড়ে যাওয়ায় সুনামগঞ্জেও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। টানা বৃষ্টিতে কুড়িগ্রামের তিস্তা, ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। তিস্তা নদীর পানি বিপদ সীমার কাছাকাছি পৌঁছেছে। এ অবস্থায় জেলার নিম্নাঞ্চল ও চরাঞ্চলে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে বিভিন্ন এলাকার ফসলি জমি তলিয়ে যেতে শুরু করেছে। নিজের ক্ষতিগ্রস্ত হলেও পাট কেটে ফেলতেছি, আজকে যদি না কাটি তাহলে পাট ডুবে যাবে। এত ঠেয়া খরচ করে পাট কাটা বুনছি, না কালা চালান তো আনবো। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী কুড়িগ্রাম পয়েন্টে ধরলা নদীর পানি 24.5 মিটার, পাটেশ্বরী পয়েন্টে দুধকুমার নদীর পানি 28.39 মিটার, নুনখাওয়া ও চিলমারি পয়েন্টে ব্রহ্মপুত্রের পানিও ঊর্ধ্বমুখী রয়েছে। পানি বাড়ার কারণে রংপুরের গঙ্গাচড়াই মহিপুর তিস্তা সেতু রক্ষা বাঁধে দেখা দিয়েছে ভয়াবহ ভাঙন। এতে হুমকির মুখে পড়েছে সেতুসহ রংপুর কাকিনা সড়ক। গত বছর বাঁধটির প্রায় 100 ফুট নদী গর্ভে বিলীন হয়। তখন 14 লাখ টাকা ব্যয়ে বাঁধের উজানে বাঁশের পাইলিং করে তা রক্ষার চেষ্টা করে এলজিইডি। পরবর্তীতে টেকসই কোনো পদক্ষেপ না নেওয়ায় পানির তীব্র স্রোতে ভেঙে যায় সেই পাইলিং। তারা নাকি খুব বিশেষজ্ঞ, সেই বিশেষজ্ঞ টিম এসে এখানে শুধুমাত্র বাঁশের পাইলিং দিয়েছিল, সেখানে নাকি 14 লাখ টাকা ব্যয় হয়েছে। আমরা বলছিলাম 10 লাখ টাকার খালি এখানে বস্তা ফেলান, আর কিচ্ছু করা লাগবে না। ওনারা 14 লক্ষ টাকার বাঁশের পাইলিং দিল,
বাঁশের পাইলিং 1 বছরের মতো গতকালকে থেকে ভাঙা শুরু হয়েছে, ভাঙি যাচ্ছেই। পাহাড়ি ঢলে সুরমা নদীর সুনামগঞ্জ পয়েন্টে পানি বৃদ্ধি পাচ্ছে। তাহিরপুর উপজেলার সীমান্ত নদী জাদুকাটার পানি বৃদ্ধি পেয়ে সুনামগঞ্জ তাহিরপুর সড়কের 100 মিটার অংশ ডুবে গেছে। কোথাও কোথাও বিপদসীমার কাছাকাছি চলে যেতে পারে। সেক্ষেত্রে আমাদের যে সুনামগঞ্জের যে নিম্নাঞ্চল আছে সেগুলো সাময়িকভাবে প্লাবিত হতে পারে, তবে 3 দিন পরে হয়তো পানিটা কমতে শুরু করতে পারে। এদিকে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে তলিয়ে গেছে সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর পর্যটন কেন্দ্র। দুর্ঘটনা এড়াতে পর্যটকদের জন্য সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। চন্দনা বিশ্বাস, ওয়ান ন্যাশনাল ডেস্ক। সুইজারল্যান্ডে শুরু হয়েছে ইরান আমেরিকার সরাসরি শান্তি আলোচনা। আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের স্পিকার বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ছাড়াও বৈঠকে অংশ নিচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সেনাপ্রধান আসিফ মুনির। এছাড়া হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারও আছেন এই আলোচনায়। এছাড়া ইরানের পরমাণু কর্মসূচির পরিস্থিতি পর্যালোচনা করতে সেখানে আছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসিও। ইরান আমেরিকা এই সরাসরি আলোচনায় গুরুত্ব পেতে যাচ্ছে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং লেবানন সংকট। বৈঠকের আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশটির গণমাধ্যমকে জানান, ইরান পরমাণু অস্ত্র তৈরি না করলেও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে সরবে না। এদিকে লেবানন পরিস্থিতি নিয়ে আলোচনা ভেস্তে যাওয়ার আশঙ্কার মাঝেই ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ঘোষণা দিয়েছেন, লেবাননের ভিতরে সুরক্ষিত অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল। সন্ধ্যার বুলেটিনে নিচ্ছে একটি বিরতি। আবারও স্বাগত সন্ধ্যার বুলেটিনে। যাচ্ছি সংবাদের পরের অংশে। বাজেটের টাকা সুষম বন্টন করে প্রতিটি জেলাকে গোপালগঞ্জের সমান গুরুত্ব দিলে শেখ হাসিনাকে পালাতে হতো না, এমন মন্তব্য করেছেন নরসিংদী 5 আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল। বিকেলে সংসদের বৈঠকে তিনি বলেন, বিগত সময়ের বাজেটের টাকা শুধুমাত্র মন্ত্রীদের পকেটে যেত, এমপিরা পেতেন না। এ সময় বিএনপি সংরক্ষিত আসনের সংসদ সদস্য নীলোফার চৌধুরী মনি বলেন, বিএনপি কোনো কওমের জন্য কাজ করে না, কাজ করে সবার জন্য। দেশ যতবার ফ্যাসিস্টদের কবলে পড়েছে ততবারই উদ্ধার করেছে বিএনপি। সুষম বন্টনের জন্য বাজেট, সব এলাকার উন্নয়নের জন্য এই বাজেট। এক গোপালগঞ্জ দেখলে চলবে না। যদি শেখ হাসিনা 64টা ডিস্ট্রিক্ট গোপালগঞ্জ বানাতে পারতো, 64টা গোপালগঞ্জ হইতো, তাহলে শেখ হাসিনাকে পালাতে হতো না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনো গোষ্ঠীর জন্য, কোনো ব্যক্তির জন্য কাজ করে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশের নেতা জনাব তারেক রহমান সমগ্র বাংলাদেশের জন্য কাজ করে। সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। দুপুরে এক প্রজ্ঞাপনে এই কথা জানানো হয়। সম্প্রতি সিলেটের হযরত শাহজালাল ও শাহপরানের মাজারের তহবিল ব্যবস্থাপনা জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে আনার পদক্ষেপ নেন সারওয়ার আলম। বিষয়টি নিয়ে আলোচনার মধ্যে তাকে প্রত্যাহারের নির্দেশ দেয়া হলো। তবে প্রজ্ঞাপনে তাকে প্রত্যাহার করার কোনো কারণ উল্লেখ করা হয়নি। এখনও নতুন কাউকে জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়নি সরকার। সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথর এলাকায় পাথর লুটের ঘটনায় স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়ে দেশ জুড়ে সমালোচনা হয়। এরপর সারওয়ার আলমকে সিলেটের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়। সমুদ্র নিরাপত্তা সহ দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত বাংলাদেশ নৌবাহিনী। এজন্য অন্যান্য বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে কমিশনপ্রাপ্ত নতুন অফিসারদের নির্দেশ দিয়েছেন নৌপ্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। চট্টগ্রামের নেভাল একাডেমির গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ পরিদর্শনে তিনি এই নির্দেশ দেন। বাহিনীর নিয়ম পালনের সাথে সাথে ধর্মীয় অনুশাসন মেনে চলতে নবীন অফিসারদের প্রতি আহ্বান জানান নৌবাহিনী প্রধান। ঐতিহ্যবাহী সামরিক রীতি অনুযায়ী নতুন অফিসার হিসেবে কমিশন লাভের আগে অনুষ্ঠিত হয় এই রাষ্ট্রপতি কুচকাওয়াজ। এবার এতে অংশ নেন নেভাল একাডেমির মিডশিপম্যান ও ডাইরেক্ট এন্ট্রি অফিসার ব্যাচের 61 ক্যাডেট। খোলা জিপে চড়ে ঐতিহ্যবাহী প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন নৌবাহিনী প্রধান। পরে নবীন অফিসারদের উদ্দেশ্যে দেয়া ভাষণে দেশের প্রয়োজনে যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার নির্দেশ দেন তিনি। সমুদ্রের নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিশ্চিত করার মাধ্যমে দেশের সামগ্রিক উন্নয়ন এবং অগ্রগতি অর্জন করাই আমাদের মূল লক্ষ্য। অন্যান্য বাহিনীর সদস্যদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তোমাদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তোমাদেরকে সর্বাবস্থায় ধর্মীয় অনুশাসন
মেনে চলতে হবে। কোর্সের নানা কৃতিত্বের জন্য চৌকস অফিসারদের মাঝে পদক প্রদান ও পরে র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন নৌবাহিনী প্রধান। এ সময় দীর্ঘ অনুশীলন শেষে নৌবাহিনীর গৌরবময় সদস্য হতে পারায় উচ্ছ্বাস প্রকাশ করেন নবীন অফিসার ও তাদের অভিভাবকরা। কঠোর শারীরিক প্রশিক্ষণ, একাডেমিক শিক্ষা আমাকে করে তুলেছে আত্মবিশ্বাসী এবং দায়িত্বশীল। আমি আশা করছি দেশ ও জাতির সেবায় নিষ্ঠার সাথে কাজ করে যাব। আই এম সো হ্যাপি অ্যান্ড গ্ল্যাড অ্যান্ড থ্যাঙ্কফুল টু বাংলাদেশ। সন্তানকে দেশের জন্য কিছু করার জন্য পাঠিয়েছি, এজন্য আমি গর্বিত। বাংলাদেশ সেনাবাহিনীতে আমি ছিলাম, সো আমার ছেলে নৌবাহিনীতে আসছে। একজন পিতা হিসেবে প্রবাবলি এর চেয়ে বড় প্রাপ্তি আমার নাই। মনোমুগ্ধকর এই কুচকাওয়াজে অন্যদের সাথে অংশ নেন 5 নারী, ছিলেন 2 বিদেশি ক্যাডেটও। দেশের মূল ভূখণ্ডের প্রায় সমান বিশাল এক জলরাশির মালিক এখন লাল সবুজের বাংলাদেশ। নৌপ্রধান এই সদ্য কমিশন পাওয়া অফিসারদেরকে নির্দেশ দিয়েছেন এই সমুদ্র সীমার সম্পদ রক্ষার পাশাপাশি দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারের। শাহনাজ লিটন, ওয়ান নিউজ, বিএমএ, চট্টগ্রাম। 5 বছর ধরে বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকল শ্যামপুর সুগার মিলস। আর আর্থিকভাবে দুর্বল, সীমিত উৎপাদনে চলছে সোনারগাঁও টেক্সটাইল। অথচ পুঁজিবাজারে 3 সপ্তাহে কোম্পানিগুলোর শেয়ার দর বেড়েছে 70 থেকে 160%। নেই কোনো মূল্য সংবেদনশীল তথ্য, তাহলে কেন বাড়ছে শেয়ারের দাম? উত্তর খুঁজতে তদন্তে নেমেছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। লেনদেনে বড় বিচ্যুতি দেখা দিলে বিনিয়োগকারীদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। মরিচা ধরা মেশিন, আগাছায় ঢেকে যাওয়া ট্রাক, যন্ত্রপাতি, এটাই শ্যামপুর সুগার মিলসের বর্তমান চিত্র। টানা লোকসানে থাকায় 5 বছর আগে বন্ধ হয়ে যায় রংপুরের এই চিনিকলটি। কিন্তু বাস্তবতার সঙ্গে যেন কোনো মিল নেই পুঁজিবাজারে তালিকাভুক্ত এই কোম্পানিটির শেয়ার দরে। ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত 3 সপ্তাহে শ্যামপুর সুগার মিলসের শেয়ার দাম বেড়েছে প্রায় 72%। 19 মে কোম্পানিটির শেয়ার দর ছিল 138 টাকা 90 পয়সা, যা 9 জুন 238 টাকা 90 পয়সায় পৌঁছায়। এই অস্বাভাবিকতার কারণে লেনদেন সাময়িক স্থগিত হয়। এখন তো আছে মেশিনারি জিনিস, অবশ্যই মেরামত করলে হয়তো ভালো হবে। টিন তো শেষ হয়ে গেছে। সোনারগাঁও টেক্সটাইল, বরিশালের এই কোম্পানিটিতে শ্রমিক অসন্তোষ, দুর্বল আর্থিক অবস্থা ও উৎপাদনও চলছে সীমিত পরিসরে। অথচ 3 সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে 161.19%। গত 10 মে শেয়ার মূল্য ছিল 33 টাকা 50 পয়সা, তা 9 জুনে বেড়ে দাঁড়ায় 83 টাকা 40 পয়সা। বিনিয়োগকারী আমরা তো বিভ্রান্ত হচ্ছি, বিভ্রান্ত হয়ে আমি শেয়ারটা কিনলাম, কেনার পর দেখা যাচ্ছে আপনি সেটা সাসপেন্ড করে দিলেন। এখন ক্ষতিগ্রস্তটা কে হলো? মূল্য সংবেদনশীল তথ্য নেই, ব্যবসায়িক উন্নতিও হয়নি। তাহলে কেন অস্বাভাবিকভাবে বাড়ছে শেয়ারের দাম? অনুসন্ধান বলছে, রাজধানীর মতিঝিল কেন্দ্রিক বিভিন্ন ব্রোকার ও ডিলারদের যোগ সাজশে সমন্বিত কারসাজিতেই এই লেনদেন চলে। অভিযোগ রয়েছে ইনসাইডার ট্রেডিংয়েরও। সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন বলছে, কোম্পানিগুলোর লেনদেনে সিকিউরিটিজ আইন ভঙ্গ হয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। কোম্পানিটার যে আর্থিক প্রতিবেদন জমা দিচ্ছে না বা কোম্পানিটা বন্ধ রয়েছে, ইনভেস্টিগেশন করে দেখতে চাই যে এখানে প্রকৃতপক্ষে কোনো ম্যানিপুলেশন রয়েছে কিনা। সিরিয়াল ট্রেডিং, সার্কুলার ট্রেডিং, ফ্রন্ট রানিং, মানে বিভিন্ন ধরনের যেই ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিস হয় সেকেন্ডারি মার্কেটে ট্রেডিং নিয়ে, সেটা আছে কিনা, এইগুলো দেখার জন্যই আমরা তদন্ত দিয়ে থাকি। কোনো কোম্পানির প্রকৃত ব্যবসায়িক অবস্থার সঙ্গে শেয়ার দরের বড় ধরনের বিচ্যুতি দেখা দিলে বিনিয়োগকারীদের সতর্ক থাকার পরামর্শ বিশ্লেষকদের। যখন ট্রেডিংটা একটু দেখছে অস্বাভাবিক বৃদ্ধি পাচ্ছে, তখন ট্রেডিং বন্ধ করে দিতে পারে, যাতে করে ফার্দার মানুষের লাভ না হয়। বেশ কিছু লোক যারা কিনছে, বিক্রি করছে, ম্যানিপুলেট করছে, তারা কিন্তু বেনামিতে বেশি। এই যারা ম্যানিপুলেটর তারা কিন্তু সামনে আসছে না। দীর্ঘ ইনভেস্টিগেশন করে কোথায় অরিজিনাল ফান্ড এটা বের করা হতে যেতে পারে, কিন্তু এটা অনেক সময় সাপেক্ষ, খুব সহজ না। তদন্তে কারসাজির প্রমাণ পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে 6 মাস থেকে 1 বছর পর্যন্ত সময় লেগে যায় বিএসইসির। একরামুল ইসলাম খান, ওয়ান নিউজ, ঢাকা। মিউচুয়াল ফান্ড বিধিমালা 2025 বাস্তবায়ন হলে দেশের পুঁজিবাজারে ব্যাপক অস্থিরতার আশঙ্কা করছেন বিনিয়োগকারীরা। তাদের মতে এই বিধিমালার ফলে বাজারে কয়েক হাজার কোটি টাকার লেনদেনের চাপ, শেয়ারের দামে বড় ধরনের পতন, তারল্য সংকট এবং বিনিয়োগকারীদের ক্ষতির ঝুঁকি তৈরি হতে পারে।
বাংলাদেশ মিউচুয়াল ফান্ড বিনিয়োগকারী ঐক্য ফ্রন্ট আয়োজিত এক সেমিনারে এসব আশঙ্কার কথা জানান বক্তারা। একটি স্বার্থান্বেষী মহল ও বিএসইসির কিছু অসাধু কর্মকর্তা মিউচুয়াল ফান্ড খাতকে দুর্বল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তারা। তাদের দাবি, মেয়াদি ফান্ডে জোরপূর্বক রিডেমশন বা রূপান্তর হলে বাজার থেকে 30 থেকে 40 হাজার কোটি টাকার সম্পদ হারিয়ে যেতে পারে। একই সঙ্গে ব্যাংকিং খাত, ব্রোকারেজ হাউস, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এবং সাধারণ বিনিয়োগকারীদের উপরও এর নেতিবাচক প্রভাব পড়বে। এই যে চেয়ারম্যানের অগোচরে, তার অনুপস্থিতিতেই তারা এই যে পায়চারাগুলো করতেছে, এতে খুব সুন্দরভাবে প্রতীয়মান হয় যে তারা আসলে ষড়যন্ত্রের সাথে লিপ্ত। এই ফান্ডগুলোকে যারা দখল করতে চায়, বেদখল করতে চায়, তাদের সাথে এই চক্রান্তকারী গ্রুপটা জড়িত। মিউচুয়াল ফান্ড বিনিয়োগকারী ঐক্য ফ্রন্টের পক্ষ থেকে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করতেছি, যাতে উনি একটা এই বিষয়টাকে জরুরি ভিত্তিতে দেখে। সন্ধ্যার বুলেটিনে আবারও বিরতি নিচ্ছি। আবারও স্বাগত সন্ধ্যার বুলেটিনে। জানাবো আরো কিছু খবর। বগুড়ায় শিশু রিফাত অপহরণ ও হত্যা মামলায় 5 জনকে মৃত্যুদণ্ড এবং আরো 5 জনকে 10 বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আনোয়ারুল হক এ রায় দেন। রায়ে সন্তোষ জানিয়েছে নিহত রিফাতের পরিবার। রায় ঘোষণার সময় 11 আসামির মধ্যে 8 জন আদালতে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, 2018 সালের 15 জুলাই বগুড়ার শাহজাহানপুর উপজেলার খাদাজ গ্রামের 8 বছরের রিফাতকে অপহরণ করা হয়। এর 3 দিন পর তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় রিফাতের বাবা 11 জনকে আসামি করে শাহজাহানপুর থানায় মামলা করেন। আবুল কালাম আজাদ সহ এই 5 জন আসামিকে তাদেরকে বিভিন্ন মেয়াদে 7 ধারায়, 8 ধারায় নারী শিশু নির্যাতন দমন আইনের এবং 302 ধারায় এবং 201 ধারায় দোষী সাব্যস্ত করেন এবং সর্বোচ্চ শাস্তি তাদেরকে মৃত্যুদণ্ড প্রদান করেন। বর্তমান সরকারের প্রধান লক্ষ্য সমাজ কল্যাণ মন্তব্য করেছেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাক্তার এজএম জাহিদ হোসেন। রবিবার সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, এবারের বাজেটে শিক্ষা ও সামাজিক খাতে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের এখনো এমন কোনো শক্তি হয়নি যে তারা 23 জন গোলযোগ সৃষ্টি করতে পারে, মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর মাহবুবুল্লাহ। রবিবার রাজধানীর তেজগাঁও এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। টিসিবির ডিলার নিয়োগ ও নবায়ন প্রক্রিয়ায় অনিয়ম ও বৈষম্যের অভিযোগ তুলেছে একদল ডিলার। রোববার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তারা দাবি করেন, জেলা প্রশাসকের সুপারিশ পাওয়ার পরও অনেক ডিলারের সঙ্গে নবায়ন চুক্তি করা হয়নি। ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেল স্টেশনে অর্থ আদায় নিয়ে বিরোধের জেরে স্টেশন মাস্টার শফিকুল রহমানের উপর হামলা ও ভাঙচুরের ঘটনায় সুমন নামে এক যুবককে আটক করেছে রেল পুলিশ। এই ঘটনায় সাময়িকভাবে ট্রেন চলাচল ব্যাহত হয়। হাসপাতালের কার্যক্রম চালুর দাবি এবং একাডেমিক কার্যক্রমে অব্যবস্থাপনার প্রতিবাদে শাটডাউন কর্মসূচি পালন করছেন সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীরা। দাবি আদায়ে একাডেমিক কার্যক্রম বন্ধ রেখে সকাল 10টা থেকে কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ করেছেন তারা। সন্ধ্যার বুলেটিনে নিচ্ছি আরো একটি বিরতি। আরো একবার স্বাগত সন্ধ্যার বুলেটিনে। যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। মিয়ানমারে বন্দী 27 বাংলাদেশি জেলেকে দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে তাদের পরিবার। রাজধানীর শাহবাগে মানববন্ধনে এই দাবি জানানো হয়। তাদেরকে অক্ষত অবস্থায় ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন বন্দীদের স্বজনরা। তারা বলেন, গত বছরের ডিসেম্বর ও চলতি বছরের মার্চে সাগরে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়েন এই 27 জেলে। দিগ্ভ্রান্ত হয়ে মিয়ানমার জলসীমায় ঢুকে পড়লে তাদের আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। স্বজনদের অভিযোগ, পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বারবার যোগাযোগ করেও সমাধান মেলেনি। উপার্জনক্ষম মানুষদের হারিয়ে পরিবারগুলো এখন চরম আর্থিক ও মানবিক সংকটে ভুগছে। আমি প্রায় 1 মাস বাবাকে খুঁজতে পাই না। কোম্পানির সাথে কথা বলি, নাইট কোম্পানির সাথে, উনি বলে আজকে ছেড়ে দিবে, কালকে ছেড়ে দিবে। আমার বাবা কোথায় আছে প্রশ্ন করে বলে মিয়ানমার আকিয়াবে আটক আছে। 17 জন লোক, আজও আমরা কোনো সন্ধান পাইনি। আমি বহু দৌড়াদৌড়ি করেছি, কয়েকবার টেকনাফে গিয়েছি, বিজেপি ক্যাম্পে গিয়েছি, দরখাস্ত করেছি। বাংলাদেশ প্রধানমন্ত্রীর কানে যেন এই কথাটা নজরে যেন পড়ে, উনি যেন আমাদের পাশে দাঁড়ায়, আমাদের সন্তানগুলো যেন ওই দেশের থেকে ফিরিয়ে আনে।
কাতারে সড়ক দুর্ঘটনায় 5 প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। সকালে দেশটির শাহানি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। ভোরে কর্মস্থলে যাচ্ছিলেন তারা। তাদের বহনকারী গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে দুর্ঘটনার কবলে পড়ে। তবে গাড়িটি ঠিক কী কারণে নিয়ন্ত্রণ হারিয়েছিল তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। নিহত 5 প্রবাসীর বাড়ি সিলেটের কানাইঘাটে। প্রবাসীদের আকস্মিক মৃত্যুর খবরে তাদের গ্রামের বাড়ি ও পরিবারে চলছে শোকের মাতম। এবার গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার ক্যামেরাম্যান সহ 10 জন নিহত হয়েছেন। নিহত ক্যামেরাম্যানের নাম আহমেদ হুইসাহ। শনিবার তেল আবিবের ড্রোন হামলায় নিহত 2 জনের মধ্যে তিনিও ছিলেন। এর আগে এপ্রিলে আহমেদের ভাই মোহাম্মদ ইউসাও ইসরায়েলি হামলায় নিহত হন। একের পর এক গণমাধ্যম কর্মী হত্যার তীব্র নিন্দা জানিয়েছে আল জাজিরা। শনিবার গাজা শহরের একটি ভবনে ইসরায়েলি ড্রোন হামলায় 2 নারী ও 1 শিশুসহ 4 জন নিহত হন, যার মধ্যে ছিলেন আল জাজিরার ক্যামেরাম্যান আহমেদ হুইসা। একই দিনে খান ইউনিসে আরেকটি বিমান হামলায় 1 জন নিহত ও আরও 8 জন আহত হয়েছেন। সব মিলিয়ে একই দিনে প্রাণ হারান অন্তত 10 জন ফিলিস্তিনি। গত এপ্রিলে গাজায় ইসরায়েলি হামলায় নিহত আহমেদের ভাই মোহাম্মদ উইসাও আল জাজিরার সাংবাদিক ছিলেন, অথচ তেল আবিব মোহাম্মদকে হামাসের সদস্য হিসেবে দাবি করে। 2023 সালে গাজায় ইসরায়েলি অভিযান শুরুর পর এখন পর্যন্ত অন্তত 300 সংবাদ মাধ্যম কর্মী প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে 12 জনই আল জাজিরার। এ ঘটনার নিন্দা জানিয়ে ইসরায়েলি নেতাদের দায়ী করেছে ফিলিস্তিনি জার্নালিস্ট সিন্ডিকেট। নির্দিষ্ট কোনো প্রমাণ ছাড়াই বিভিন্ন সময় সাংবাদিকদের সাথে হামাসের যোগসাজশের অভিযোগ করে আসছে নেতানিয়াহু সরকার। আহমেদ উইসার ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। তাকে হামাসের একজন স্নাইপার বলে দাবি করেছে ইসরায়েলি বাহিনী। গত বছর অক্টোবরে আমেরিকার মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হলেও তা মানেনি তেল আবিব। চুক্তির পর এখন পর্যন্ত 1000-এর বেশি ফিলিস্তিনি ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। এর বিপরীতে প্রাণ হারিয়েছেন 4 ইসরায়েলি সেনা। আমানুর রহমান, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইন্দোনেশিয়ার প্রথম জায়ান্ট পান্ডা শাবক রিও পশ্চিম জাভার তামান সাফারি পার্কে জনসাধারণের সামনে আনা হয়েছে 7 মাস বয়সী এই শাবকটিকে। রিওকে এক নজর দেখতে চিড়িয়াখানায় ভিড় করেছেন শত শত দর্শনার্থী। খেলাধুলা, দুষ্টুমি আর মায়ের সঙ্গে খুনসুটি সব মিলিয়ে দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু পান্ডা শাবক রিও। ইন্দোনেশিয়ার পশ্চিম জাভার বগরের তামান সাফারি পার্কে প্রথমবারের মতো জনসাধারণের সামনে আনা হয়েছে দেশটিতে জন্ম নেওয়া প্রথম জায়ান্ট পান্ডা শাবকটিকে। গত বছরের 27 নভেম্বর কৃত্রিম প্রজনন পদ্ধতিতে জন্ম নেয় রিও। জন্মের সময় তার ওজন ছিল প্রায় 200 গ্রাম। রিওর বাবা কাইতাও এবং মা হুচুন দুইজনকেই চায়না থেকে সংরক্ষণ কর্মসূচির অংশ হিসেবে ইন্দোনেশিয়ায় আনা হয়েছে। এই পান্ডাটি আসলে একটি প্রায় বিলুপ্ত প্রজাতির। একে সংরক্ষণ করতে পারছি বলে আমরা গর্বিত। শিশুরাও এটিকে সরাসরি দেখতে ও তাদের সম্পর্কে জানতে পারছে। মায়ের সঙ্গেই ঘুরে বেড়াচ্ছে 7 মাস বয়সী রিও। কখনো কাছঘেরা দেয়াল বেয়ে ওঠার চেষ্টা করছে, কখনো কাঠের খুঁটিতে চড়ছে, আবার কখনো খেলায় মেতে উঠছে মায়ের সঙ্গে। সম্ভব হলে পান্ডাটিকে এখানেই রাখা হোক, এতে সংরক্ষণ ও প্রজনন কার্যক্রম এগিয়ে যাবে। রিও থেকে আরো পান্ডার জন্ম হলে তা ভালো হবে এবং চায়না ইন্দোনেশিয়ার সম্পর্ক আরো শক্তিশালী হবে। বিশেষজ্ঞদের মতে বিশ্বের সবচেয়ে বিলুপ্ত প্রাণীগুলোর একটি জায়ান্ট পান্ডা। তাই রিওর জন্ম শুধু ইন্দোনেশিয়ার জন্য নয়, বরং বৈশ্বিক পান্ডা সংরক্ষণ প্রচেষ্টার জন্য গুরুত্বপূর্ণ অর্জন। সঙ্গীত ইসলাম, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। শেষ করব সন্ধ্যার বুলেটিন, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী। শ্রমবাজারের সংকট সমাধানের আশায় প্রবাসী বাংলাদেশিরা। পিলখানা হত্যাকাণ্ডের পর 10 বিডিআর সদস্যকে বুড়িগঙ্গায় নিয়ে হত্যা করেন জিয়াউল আহসান। ট্রাইব্যুনালে দেহরক্ষীর সাক্ষ্য। প্রস্তাবিত বাজেটে সমস্যা থাকলে পুনর্বিবেচনার আশ্বাস অর্থমন্ত্রীর। সুইচ টিপলেই অর্থনীতি বদলে যায় না, সাকির মন্তব্য।
উজানের ঢল আর টানা বৃষ্টিতে উত্তরে বন্যার আশঙ্কা, তলিয়ে গেছে সিলেটের পর্যটন কেন্দ্র, ভ্রমণের সাময়িক নিষেধাজ্ঞা। এবং সুইজারল্যান্ডে ইরান আমেরিকার শান্তি আলোচনা শুরু, পরমাণু সমৃদ্ধকরণ থেকে পিছু না হটার ঘোষণা তেহরানের।